ওকে, আমরা সবাই ভালোই আছি, তাই না? পড়াশোনার কি অবস্থা আপনাদের? আমার কথা কি শোনা যায়? জি দাদা, শোনা যাচ্ছে। যদি বাকিটা কথা না বলেন তাহলে মিট কেটে দিয়ে সরাসরি লাইভে চলে আসবেন। তাহলে মিটটা কেটে দিব যদি সবাই রেসপন্স না করেন। জি দাদা, শোনা যাচ্ছে। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? লাস্ট হিস্ট্রি ক্লাসে নিও ক্লাসিক্যাল এজের কোশ্চেন গুলো শেষ করছিলাম। তার পূর্বে কি তাহলে এখন? এখন হচ্ছে রেনেসাস এজের ইয়াগুলো পড়বো, কোশ্চেন গুলো পড়বো। রেনেসাঁ, রেস্টোরেশন এগুলো আছে না? হ্যাঁ, আর রেনেসাঁতে আমাদের এলিজাবেথ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা এজ। এখান থেকে আপনাদের প্রশ্ন থাকবেই। থাকবেই। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন পড়ছিলাম আমরা। ডিসকাস দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পোয়েট্রি অফ নিওক্লাসিক্যাল এজ, এটা পড়ছিলাম তাই না? লাস্ট ওয়ান কোশ্চেন, তার মানে 11 নম্বর কোশ্চেনটা। আমাদের 11 নম্বর কোশ্চেনটা কি আছে? হোয়াট ইজ রেস্টোরেশন? ডিসকাস দ্য পলিটিক্যাল, হিস্ট্রিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দিস এজ। প্রশ্নটা কি আমরা বুঝতে পারছি সবাই? কোশ্চেন কি সবাই দেখতে পাচ্ছেন? ফেসবুক লাইভে যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান। ফেসবুক লাইভে যারা আছেন তারা কি, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু দ্রুত কমেন্ট করেন। এতজন দেখতেছেন, এখনো কমেন্ট করতেছেন না কেউ? একটু কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবাই শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ফাইন। ভাইয়া, বলেন। ওই যে ওই দিন একটা প্রশ্ন করছিলাম, মানে আমি বুঝতে পারতেছি না, অনেক জায়গায় অনেক রকম উত্তর আর কি। ওই যে হু আর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ইভালুয়েট দেয়ার কন্ট্রিবিউশন টু ইংলিশ পোয়েট্রি। এখানে যে আপনি উত্তরটা দিছিলেন আর কি, মানে যেখানে পোয়েটরা আছে তাদের মানে ক্যারেক্টার আর কিছু মানে বৈশিষ্ট্য আছে আর কি। এখানে যে আলাদা করে কন্ট্রিবিউশন দিতে হবে না, অনেক জায়গায় দেখছিলাম আর কি, যার কন্ট্রিবিউশন আলাদা পয়েন্ট আকারে দিছে ওই যে ক্যারেক্টারের পরে আর কি। ওরকম কি দেওয়া লাগবে এরকম? আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলাতে তাদের কাজকর্ম আছে কিনা, অর্থাৎ তাদের সাহিত্যিক কোনো কর্ম আছে কিনা? এই যে আপনি যে সাজেশন থেকে পড়াচ্ছেন ওইখান থেকে ওই প্রশ্নটা আছে আর কি, 6 নম্বর প্রশ্নটা মানে আছে। ওকে, বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। যে উত্তরটা দেওয়া হয়েছে সেখানে কি আমাদের প্রশ্নটাতে আছে, মেটাফিজিক্যাল পোয়েটস, মেটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটা কি, এই বিষয়গুলো আছে। দেন যে রাইটাররা রয়েছে, মেজর রাইটার্স, মেটাফিজিক্যাল মেজর রাইটার্স যারা আছে তাদের সম্পর্কে বলা আছে। এবং তাদের সাথে বলার সাথে সাথে তাদের কি সাহিত্যের কোনো উল্লেখ আছে কিনা, যে তারা জি এটা লিখছে ভাইয়া ওটা আছে, লিখছে। অনেক মানে বেশিরভাগ উল্লেখ আছে আটটা, তো। মানে সবগুলার ক্ষেত্রে নাই, অনেক মানে 8টার মধ্যে 4-5টার মধ্যে বেশিরভাগ উল্লেখ করা আছে আর কি, কিন্তু সবগুলোর মধ্যে ওইভাবে নাই আর কি। আচ্ছা, যেগুলো আছে এগুলো দিলে এনাফ। অর্থাৎ তাদের কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন বলতে আসলে কি, তাদের কাজকর্ম যেগুলো আছে, তাদের সাহিত্যিক যে
কাজগুলো আছে সেগুলা এখানে দেওয়া আছে, সুতরাং অন্য কিছুর আর প্রয়োজন হবে না। এটা না, আপনি যদি চান এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা কি আছে? হোয়াট ইজ রেস্টোরেশন? ডিসকাস দ্য পলিটিক্যাল, হিস্ট্রিক্যাল অ্যান্ড সোশিয়াল ব্যাকগ্রাউন্ড অফ দ্য এজ। অর্থাৎ রেস্টোরেশন, রেস্টোরেশন বলতে আসলে আমরা কি বুঝি? পুনরুদ্ধার, তাই না? রিবাত, রিভাইভাল। এটা হচ্ছে রেনেসা, রিবার্থ, রিভাইভাল। রেস্টোরেশন মানে হচ্ছে পুনরুদ্ধার। অর্থাৎ আমরা এখানে জানি বিষয়টা এরকম যে চার্লস দ্য ফার্স্টের ছেলে ছিল চার্লস দ্য সেকেন্ড। অর্থাৎ চার্লস দ্য ফার্স্টকে কি 1600 কত সালে, 1600 1600 না 1549, 1649 মোস্ট প্রবাবলি 1649 সালে। 1649 সালে চার্লস দ্য ফার্স্টকে বিহেডেড করা হয়, অর্থাৎ তাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। তারপরে ক্ষমতায় আসলো অলিভার ক্রomwell, তাই না? জি অলিভার ভাইয়া। ক্রomwell ক্ষমতায় আসলো, সে ক্ষমতা পরিচালনা করলো। কিন্তু তার আগ পর্যন্ত ইংল্যান্ডে কি ছিল? রাজতন্ত্র ছিল। কিন্তু অলিভার ক্রomwell যখন আসলো তখনই চলে আসলো কি? গণতন্ত্র, গণতন্ত্র। এবং যখন অলিভার ক্রomwell মারা যায় 1558 সালে, 1658 সালে, তারপরে সেই ক্ষমতা পায় তার ছেলে রিচার্ড ক্রomwell। রিচার্ড ক্রomwell 2 বছর ক্ষমতা চালানোর পর বা ক্ষমতা চলাকালীন সময়ে ইংল্যান্ডের মানুষজন মনে করতেছে যে আমাদের গণতন্ত্রের থেকে রাজতন্ত্রই ভালো ছিল। আর ওইদিকে চার্লস দ্য ফার্স্ট যখন মারা গিয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। তার ছেলে চার্লস দ্য সেকেন্ড, সে কোথায়? ফ্রান্সে এক্সাইলে গেছিল, নির্বাসনে পালিয়ে গেছিল সেখানে, তাই না? জি ভাইয়া। যখন সে পালিয়ে যায়, এই ইংল্যান্ডের জনগণ বলতেছে আমাদের রাজতন্ত্রই ভালো ছিল, তখন তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এই যে তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো এবং তাকে ক্ষমতায় বসানো হলো, অর্থাৎ রাজা করা হলো তাকে আবার, চার্লস দ্য ফার্স্টের ছেলে চার্লস দ্য সেকেন্ডকে পুনরায় রাজা করা হলো 1660 সালে। এই কারণে মূলত এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন, পুনরুদ্ধার। আমি কি বুঝাইতে পারছি বিষয়গুলা? জি ভাইয়া। সেই প্রশ্নটাই বলছে, বলে তখনকার রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল, সামাজিক অবস্থাটা কেমন ছিল ওই সময়, সেই বিষয়টা আমাদের তুলে ধরতে হবে। এখন আমরা প্রশ্নটা পড়ি। দ্য রেস্টোরেশন অফ কিং চার্লস দ্য সেকেন্ড ইন 1660 marks the beginning of a new era both in the life and the literature of England। অর্থাৎ এই যে 1660 সালে সেকেন্ড চার্লস দ্য সেকেন্ড, রাজা দ্বিতীয় চার্লস যে রয়েছে, তিনি কি এই যে বোথ লাইফ এন্ড লিটারেচার, অর্থাৎ জীবন এবং সাহিত্য উভয় ক্ষেত্রে একটা নতুন যুগের, অর্থাৎ ইংল্যান্ডের নতুন একটা যুগের জীবন এবং সাহিত্যে, অর্থাৎ মানুষের জীবন জীবিকা, মানুষের মধ্যে আচার আচরণের মধ্যে এবং সাহিত্যের মধ্যেও কি একটা নতুন যুগের সূচনা ঘটায় 1660 সালে। আমি বুঝাইতে পারছি? নতুন একটা সূচনা হয়, শুরু হয়। বোথ ইন লাইফ এন্ড লিটারেচার, আমাদের জীবনে, আমাদের জীবন মধ্যে আসলে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে পরিবর্তন আসে এবং আমাদের লিটারেচারের মধ্যেও পরিবর্তন আসে। বোঝা গেছে? জি ভাইয়া। The king was received with wild joy on his return from exile। অর্থাৎ যখন তাকে আসলে এই যে নির্বাসন থেকে, অর্থাৎ ফ্রান্স থেকে তাকে নিয়ে আসা হলো, ফিরিয়ে নিয়ে আসা হলো, তখন তাকে খুব আনন্দের সহিত এবং ব্যাপক আনন্দের সহিত তাকে সাদরে গ্রহণ করা হয়েছিল বা তাকে অভ্যর্থনা জানিয়েছিল। The change of government from Commonwealth to kingship corresponded to a change on the mood of the nation। অর্থাৎ এই যে কমনওয়েলথ মানে কি? গণতন্ত্র। গুড, গণতন্ত্র। তাহলে এই যে সরকারের যে পরিবর্তন হলো, গণতন্ত্র থেকে কি রাজতন্ত্রে ফিরে আসলো, এটা একটা জাতির জন্য মানে
কঠিন একটা পরিবর্তন বয়ে নিয়ে আসে বা কঠিন একটা পরিবর্তন মিলে যায় আর কি। যেমন পরিবর্তন হয়েছে কি, সরকার থেকে গণতন্ত্র থেকে রাজতন্ত্রে কিংশিপে চলে আসে, কমনওয়েলথ টু কিংশিপ, গণতন্ত্র থেকে রাজতন্ত্রে পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তন হলো, এটা একটা জাতির জন্য একটা বিশাল পরিবর্তন। সরকারের যে পরিবর্তন হলো, বিশাল পরিবর্তন। এই পরিবর্তনের ফলে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। মুড যে রয়েছে, মানুষের চিন্তা ভাবনা থেকে শুরু করে সবকিছুর পরিবর্তন চলে আসে। উইথ দ্য রেস্টোরেশন অফ দ্য মনার্কিজম, the English literary tradition was also restored. অর্থাৎ এই যে কথাটা বলছে উইথ দ্য রেস্টোরেশন অফ মোনার্কিজম, অর্থাৎ এই যে রেস্টোরেশন হলো মোনার্কিজম, রাজতন্ত্রের যে পুনরুদ্ধার হলো, এটা ইংরেজি সাহিত্যের ঐতিহ্যের সাথে ঐতিহ্যটাও কি হয়, পুনরুদ্ধার হয়। একই সাথে কি হয়, মানে সাহিত্যের ঐতিহ্য পুনরুদ্ধার হয়েছিল এখানে। মোনার্কিজম, রাজতন্ত্র পুনরুদ্ধার হওয়ার সাথে সাথে সাহিত্যের পুনরুদ্ধারও এখানে ঘটে। The social and political of the Restoration age was full of unrest and chaotic situation. অর্থাৎ chaotic situation, অর্থাৎ পুনরুদ্ধার যুগে সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল অস্থিরতা এবং বিশৃঙ্খলার পরিস্থিতিতে পূর্ণ। অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক অবস্থা, অর্থাৎ দেখেন নরমালি দেখেন আমাদের, যদি আমি যদি নরমালি এখন একটা এক্সাম্পল দেওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, ধরেন কিছুদিন আগে 5ই আগস্টের পূর্বে সরকার ছিল, আলাদা সরকার ছিল, 5ই আগস্টের পরে আলাদা সরকার হলো। এই যে সরকারের যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের ফলে কি দেশের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে কি হয় নাই? হয়েছে। হয়েছে। ঠিক সেরকমই বিষয়টা। এই যে গণতন্ত্র থেকে আবার রাজতন্ত্রে ফিরে আসলো, এই রাজতন্ত্রে ফিরে আসাতে সমাজের মধ্যে ব্যাপক ধরনের কি রয়েছে, বিশৃঙ্খলায় পরিপূর্ণ রয়েছে। বোঝা গেছে? সেই কথাটাই বলছে এখানে। ক্লিয়ার? ভাইয়া এই যে তারপর বলছে a great change came in the social and political life of English people with the coming of Charles II back to England. এই যে চার্লস দ্য সেকেন্ড, অর্থাৎ রাজা দ্বিতীয় চার্লস যে রয়েছে, তিনি ইংল্যান্ডে কি ব্যাক করার ফলে, এখানে আসার ফলে ইংল্যান্ডের মানুষের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক অনেক কিছু একটা বিশাল বড় একটা পরিবর্তন চলে আসে। ক্লিয়ার? এখন কি কি পরিবর্তনগুলো আসে আমরা এখানে পাবো নিচের দিকে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, দেখি আমরা পলিটিক্যাল কন্ডিশন অফ রেস্টোরেশন এজ। পলিটিক্যাল কন্ডিশনটা কেমন ছিল? তাহলে আমাদের প্রশ্ন চাইছে পলিটিক্যাল কন্ডিশন এবং সোশ্যাল কন্ডিশন, তাই না? সিচুয়েশন, আমাদের দুইটা জিনিসই তুলে ধরতে হবে। ঠিক সেরকমই পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য রেস্টোরেশন এজ ইন দ্য কমনওয়েলথ পিরিয়ড, অর্থাৎ কমনওয়েলথ পিরিয়ডে চার্লস দ্য সেকেন্ড এসকেপ টু ফ্রান্স। একটু আগে বললাম যে সে কোথায় পালিয়েছিল, ফ্রান্সে পালিয়েছিল। কে? চার্লস দ্য সেকেন্ড। আফটার দ্য ফল অফ কমনওয়েলথ, এই যে কমনওয়েলথের গণতন্ত্রের পতন হওয়ার পরে দ্য পিপল অফ ইংল্যান্ড ব্রট হিম ব্যাক, ইংল্যান্ডের মানুষজন তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। দে মেড হিম কিং অফ ইংল্যান্ড অন মে 29, 1660। চার্লস দ্য সেকেন্ডকে তারা ইংল্যান্ডের মানুষজন কি করে, 1660 সালের 29 মে তাকে আবার রাজা বানায়, তাই তো? Thus, Charles II came to the power of England. তারপরে ইংল্যান্ডে কি ক্ষমতায় আরোহণ করে বা ক্ষমতা পায় বা ক্ষমতায় আসে কে? চার্লস দ্য সেকেন্ড। He remained in the power till his death in 1685. অর্থাৎ সে তার ক্ষমতা, অর্থাৎ রাজা ছিল, তার মৃত্যুর আগ পর্যন্ত সে রাজা ছিল। After his death, James the Second ascended the throne. তার মৃত্যুর পরে কে রাজা হলো? জেমস দ্য সেকেন্ড। জেমস দ্য সেকেন্ড ওয়াজ দ্য সন অফ চার্লস দ্য ফার্স্ট। চার্লস দ্য ফার্স্ট, অর্থাৎ এই জেমস দ্য সেকেন্ড এবং চার্লস দ্য সেকেন্ড এরা কিন্তু ভাই। জেমস দ্য সেকেন্ড ওয়াজ দ্য সন অফ চার্লস দ্য ফার্স্ট, অর্থাৎ এই চার্লস দ্য ফার্স্টের সন্তান হচ্ছে কি চার্লস দ্য সেকেন্ড এবং জেমস দ্য সেকেন্ড। হি ওয়াজ আ ক্যাথলিক, সে ছিল কি ক্যাথলিক। এইখানে আরেকটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে আমরা দেখি। কারণ মোস্ট অফ দ্য পিপল ছিল কি প্রোটেস্টান্ট ছিল। আমরা জানি খ্রিস্টান ধর্মের দুইটা যদি জাতিগত ভাগ দেখি, সে দুইটা হচ্ছে ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট। যদিও ক্যাথলিক ছিল পূর্বের, পরবর্তীতে এখান থেকে তারা প্রোটেস্ট করে মূলত প্রোটেস্টান্ট হয়েছে।
এই প্রতিবাদ করে মূলত তাদের সৃষ্টি হয়েছে, তারা ভাগ হয়ে গেছে, আলাদা একটা গোষ্ঠী হয়ে গেছে। হি ওয়াজ আ ক্যাথলিক, এই জেমস দ্য সেকেন্ড ছিল আবার ক্যাথলিক, কিন্তু এখানে মোস্ট অফ দ্য পিপল ওয়ার প্রোটেস্ট্যান্ট, তারা বেশিরভাগ মানুষই ছিল কি প্রোটেস্ট্যান্ট। দে ওয়ান্টেড টু ডিস্ট্রোন হিম, তারা চাচ্ছিল না যে এই ক্যাথলিক ধর্ম, ক্যাথলিক নিয়ম কানুন মেনে চলা কোনো ব্যক্তি আমাদের রাজা হোক, তারা তাকে কি করতে চাইছে? ভাইয়া তারা তাকে, জি ওনার ভাই যেহেতু জেমস দা সেকেন্ড ক্যাথলিক ছিলেন, ওনাকে ওই এরিয়ার মানুষ মানতেছে না, যেহেতু উনি ক্যাথলিক আর এরিয়ার মানুষগুলা প্রটেস্ট্যান্ট। তাইলে কি চার্লস দা সেকেন্ড উনি প্রটেস্ট্যান্ট ছিলেন? দুই ভাই দুই ধর্মের ছিলেন নাকি? জি উনি প্রোটেস্ট্যান্ট ছিল, উনি প্রোটেস্ট্যান্ট ছিল। দুই ভাই ভিন্ন ছিলেন। আচ্ছা। জি আচ্ছা। They wanted to dethrone him, তারা তাকে ক্ষমতাচ্যুত করতে যাচ্ছে। In 1688 there was a glorious revolution against him, তার সাথে একটা গ্লোরিয়াস রেভলিউশন অর্থাৎ গৌরবময় একটা বিপ্লব হয়েছিল। জেমস দ্য সেকেন্ড ফ্লিড টু ফ্রান্স, অর্থাৎ এমন একটা বিপ্লব হয়েছিল, এই গ্লোরিয়াস রেভলিউশনটাকে কি বলা হয়? ব্লাডলেস রেভলিউশন, তাই না? কোন ধরনের রক্তপাত ছাড়া একটা বিপ্লব হয়েছিল। যেমনটা ধরা যায় বর্তমান আমরা যে কথাটা বলতেছি, হাসিনা সরকার পতনের পর, চলে যাওয়ার পর একটা বিপ্লব হয়েছে, ঠিক সেই রকমই, যে তারা তাকে পালাতে বাধ্য করে, অর্থাৎ জেমস দ্য সেকেন্ড পালিয়ে যায় ফ্রান্সে, এবং উইলিয়াম দ্য থার্ড অফ ফ্রান্স ওয়াজ হিজ সন ইন ল এন্ড মেরি ওয়াজ হিজ ডটার, তার মেয়ে ছিল মেরি এবং তার মেয়ের হাজবেন্ড ছিল উইলিয়াম দ্য থার্ড। এরা পরবর্তীতে 1688 সালে ক্ষমতায় আসে। তাহলে 1688 সালে একটা গ্লোরিয়াস রেভলিউশন ঘটে, যে গ্লোরিয়াস রেভলিউশনের ক্ষেত্রে মূলত জেমস দ্য সেকেন্ড কে রাজা থেকে পালিয়ে যায়, তাকে ক্ষমতাচ্যুত করা হয়, এবং তারপরে ক্ষমতায় আসে কে? ওই যে জেমস দা চার্লস দা ফার্স্টের মেয়ে এবং তার মেয়ের জামাই 1688 সালে। উইলিয়াম ruled until his death in 1702 with his death restoration period ended, অর্থাৎ এই উইলিয়াম তার মৃত্যুর আগ পর্যন্ত 1702 সাল পর্যন্ত সে ক্ষমতায় ছিল, এবং তার মৃত্যুর সাথে সাথে আমাদের এই রেস্টোরেশন পিরিয়ডের কি হয়? সমাপ্তি ঘটে। আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে এখানে মূল যে কথাটা, যে পলিটিক্যাল কন্ডিশনটা কেমন ছিল? অস্থিরতায় পরিপূর্ণ ছিল। অস্থিরতায় পরিপূর্ণ বলতে কোন ঘটনাটাকে কেন্দ্র করে? ওই যে আমাদের জেমস দ্য সেকেন্ড কে ক্ষমতায় নিয়ে আসলো, ক্ষমতায় আসলো সে, তাকে আবার ক্ষমতাচ্যুত করা হলো, এই যে পলিটিক্যাল একটা কন্ডিশন, এই কন্ডিশনটা এখানে আমাদের তুলে ধরতে হবে। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে এখানে তো আবার দুইটা পলিটিক্যাল পার্টি উইক এবং টরিজদের মধ্যে তো দ্বন্দ্ব লেগেই আছে। কিরকম দেখি আমরা। দ্য রেস্টোরেশন এন্ড 18th century brought vast changes in Great Britain, অর্থাৎ এই রেস্টোরেশনে পুনরুদ্ধারের সময়, অর্থাৎ এই সময় রেস্টোরেশন পিরিয়ডে অষ্টাদশ শতাব্দীতে এই গ্রেট ব্রিটেনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স there were sign of strife between the Whig and the Tories, যে কথাটা একটু আগে বললাম। রাজনীতির ক্ষেত্রে কি হুইগ এবং টরিদের মধ্যে দ্বন্দ্বের লক্ষণ ছিল, মানে দ্বন্দ্বে লিপ্ত ছিল তারা। The Whigs were against the king for the Protestant, the Tories supported the king and for the Catholics, অর্থাৎ হুইগ যারা ছিল এরা মূলত রাজার বিপক্ষে ছিল, এরা মূলত ছিল প্রোটেস্ট্যান্ট, আর যারা টরি ছিল এরা আবার রাজার পক্ষে ছিল, এরা মূলত ছিল ক্যাথলিক। খুব ইজি, খুব ইজি। The age was largely connected with politics, which reflected its influence in the literature of the age, অর্থাৎ এখানে বলতেছে যে এই সময়টি মূলত রাজনীতির সাথে সম্পর্কিত ছিল, যা এই যে সময়টা রয়েছে, যুগ রয়েছে, সাহিত্যের প্রভাব পরিলক্ষিত হয়। সেটিং না
আচ্ছা, এই ফেসবুক লাইভে যারা আছেন তারা সবাই লাইভটাকে শেয়ার করে দিতে পারেন। সবাই লাইভটাকে শেয়ার করে দেন এবং সবাই কমেন্ট করেন। কোনো সমস্যা হলে বলবেন। আচ্ছা, এই পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য রেস্পিরেশন এজ, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে কোথাও? তাহলে এখানে আরেকটা বিষয় রয়েছে, টরিস যারা উইক পার্টি রয়েছে তারা কিন্তু রাজার পক্ষে ছিল, বিপক্ষে ছিল, এবং তারা ছিল প্রোটেস্টান্ট উইক। আর যারা টরিস ছিল তারা কিন্তু রাজার পক্ষে ছিল, তারা ছিল ক্যাথলিক। এই জিনিসটা মাথায় রাখবেন। বোঝা গেছে পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য রেস্টোরেশন এজ? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, সোশ্যাল কন্ডিশন, সোশ্যাল কন্ডিশনটা কি ছিল সেটা দেখি। সোশ্যাল condition of restoration is, with restoration a new society and new literature began। অর্থাৎ এই রেস্টোরেশনের মাধ্যমে মূলত নতুন একটা সমাজ এবং নতুন সাহিত্যের শুরু হয়। the social life, manners and literary tradition underwent a process of transformation। অর্থাৎ সামাজিক জীবন, আচার আচরণ এবং সাহিত্য ঐতিহ্য পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে গেছে আর কি, প্রক্রিয়ার মাধ্যমে গেছে। The reaction against the Puritanism was one of the marked changes in social life and restoration period। অর্থাৎ the reaction against the পিউরিটানিজমের বিরুদ্ধে প্রতিক্রিয়া ছিল যে কি, পুনরুদ্ধার যে সময়কালটা ছিল, রেস্টোরেশন যে সময়কালটা ছিল, সামাজিক জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে একটি। পিউরিটানিজম আমরা কি দেখেছি, ওই যে অলিভার ক্রomwell কি ছিল, একজন পিউরিটান লিডার ছিল না? জি ভাইয়া। তো এই রেস্টোরেশন পিরিয়ডের মাধ্যমে এই পিউরিটানিজমের বিরুদ্ধে যে একটা কি বলে সামাজিক জীবনে মানে প্রতিক্রিয়া, যে পিউরিটানের বিরুদ্ধে একটা যে প্রতিক্রিয়া ছিল, এটা হচ্ছে সামাজিক জীবনে আমাদের ব্যাপক পরিবর্তন নিয়ে আসে এবং একটা উল্লেখযোগ্য একটা পরিবর্তনগুলোর মধ্যে একটা হচ্ছে এই পিউরিটানিজমের বিরুদ্ধে প্রতিক্রিয়া ছিল যে মানুষের, সেটা। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য গেইটি অ্যান্ড চেয়ারফুলনেস ওয়াজ রেস্টোরড। অর্থাৎ উচ্ছ্বাস এবং উল্লাসের পরিবেশে ফিরে আসে আমাদের ইংল্যান্ডের মধ্যে। উচ্ছ্বাস এবং আনন্দ খুব ভালো, মানুষের মধ্যে ব্যাপক আহ উচ্ছ্বাস চলে আসে, মানুষের মধ্যে ব্যাপক উল্লাস চলে আসে এবং পরিবেশের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ এই পিউরিটানিজমে সময়, অর্থাৎ অলিভার ক্রomwell তিনি থিয়েটার বন্ধ করে দিয়েছিল। আর তারপরেই মূলত দ্য থিয়েটার ওয়ার রিওপেন, পুনরায় আবার থিয়েটার শুরু ওপেন করে দেওয়া হয়, আবার খুলে দেওয়া হয়। দ্য মোরাল অফ দ্য পিপল ওয়ার এন্টায়ারলি চেঞ্জ, এবং মানুষের যে নৈতিকতা রয়েছে এই নৈতিকতার পরিবর্তনও ঘটে এই সময়। তাহলে বোঝা গেছে এই পিউরিটানিজম আমরা দেখেছি যে অলিভার ক্রomwell তিনি কি করেছেন, তিনি থিয়েটার বন্ধ করে দিয়েছেন, তিনি গির্জায় যাওয়ার জন্য নির্দিষ্ট করে সবাইকে যেতে হবে এরকম বাধ্যতামূলক করেছেন, এবং বেশ কিছু তার নিয়ম কানুন ছিল, মেয়েরা অতিরিক্ত মেকআপ করতে পারবে না, এই অনেকগুলো তার নিয়ম কানুন ছিল। এই যে প্রতিক্রিয়াগুলা এদের বিরুদ্ধে, এই পিউরিটানিজমের বিরুদ্ধে যে প্রতিক্রিয়াটি ছিল, এই প্রতিক্রিয়াটা সমাজের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে, সমাজের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। যখন সেটা হয়ে গেল বা চলে গেল, আহ, যখন অলিভার ক্রomwell-এর ক্ষমতা তিনি ক্ষমতাচ্যুত হলেন, তার গণতন্ত্র থেকে আবার রাজতন্ত্রে ফিরে আসলো, তখন আবার স্বাভাবিকভাবে জীবন জীবিকা, মানুষের চলাফেরা, মানুষের আচার ব্যবহারের পরিবর্তন হতে শুরু করলো। তাহলে কি এত কিছু পরিবর্তনের মাধ্যমে সমাজের কি পরিবর্তন আসলে হয়েছিল নাকি হয়নি? জি ভাইয়া, হয়েছিল। এই বাকিরা কথা বলেন না কেন? বাকিরা জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছি আমরা? ভাইয়া জি প্রথমে ভাইয়া। প্রথমে যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন, ওই যে বলছে যে কেওটিক সিচুয়েশনের মধ্যে ছিল, তারপরে এখানে সোশ্যাল কন্ডিশনের বৈশিষ্ট্যের মধ্যে, তো এটা এটা তো মানে ওরকম পলিটিক্যাল কন্ডিশনের মতো ওরকম খারাপ অবস্থা ছিল না, তাহলে ওইখানে যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন দুইটাকেই কেওটিক সিচুয়েশনের মধ্যে ফেলাইছে। কোথায় গেল?
ক্যাওটিক সিচুয়েশন বলতে আসলে বিশৃঙ্খলা ছিল, তাই না? এখন ধরেন এই যে ওটা কোথায় গেলাম, লাইনটা খুঁজে পাচ্ছি না, এটা কোন দিকে, একটু যদি আমাকে বলতেন সুবিধা হতো। ওই যে ভাইয়া প্রথমে স্টার লাইনে, ইন্ট্রোডাকশনটাতে জি ভাইয়া ওখানে যে বলছে সোশ্যাল এন্ড পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য রেস্টোরেশন এজ ওয়াজ ফুল অফ আনরেস্ট এন্ড chaotic সিচুয়েশন। তারপরে যে ওই যে সোশ্যাল কন্ডিশনের এখানে তো ওই যে পলিটিক্যাল কন্ডিশনের মতো এরকম খারাপ অবস্থা ছিল না আর কি, এটা বলতেছি। এখন বিষয়টা হলো এখানে সোশ্যাল যে কন্ডিশনটা, আমি বুঝাই আপনাকে, সোশ্যাল যে কন্ডিশনটা রেস্টোরেশন এজে সোশ্যাল কন্ডিশনটা এখন পূর্বের অবস্থা কিরকম ছিল আমি সেটা বললাম, যে অলিভার ক্রোমেল এই এই বিষয়গুলা করছিল, থিয়েটার বন্ধ করে দিয়েছিল, তাই না? যখন এই সব কাজগুলো থেকে বন্ধ করে দিবে বা মানুষের জীবনযাত্রার অনেক নিয়ম মেনে চলতে হবে, কি আর থাকবে, তারপরে যখন সেটা ওভারকাম করে ফেলবে, মানুষজনের মধ্যে স্বাধীনতা ফিরে আসবে, মানুষজনের মধ্যে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে এখানে আপনি দেখবেন এখন সামাজিক অবস্থারও ব্যাপক পরিবর্তন হয়েছে বর্তমান। আমি যদি আপনাকে এরকম এক্সাম্পল দিই, যে প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে আগে ক্ষমতাবান কাদের মনে করা হতো, ক্ষমতাবান কাদের মনে করা হতো, হয়তো যারা প্রশাসনে রয়েছে বা যারা চাকুরি ক্ষেত্রে রয়েছে, যারা পলিটিশিয়ান রয়েছে, এখন ক্ষমতাবান কাদেরকে মনে করা হয়, কাদের কাছে সব থেকে বেশি ক্ষমতা রয়েছে এখন, বলেন তো? এখন তো স্টুডেন্ট পাওয়ার। স্টুডেন্ট পাওয়ার, তাই না? এখন স্টুডেন্ট পাওয়ার, যে সদ্য গ্রাজুয়েট পাশ করা, শেষ করা, ক্ষমতা দেখাচ্ছে, এখন তাদের ক্ষমতা আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। এই যে ব্যাপারগুলা, সামাজিক পরিবর্তন, এই পরিবর্তনগুলোর মাধ্যমে chaotic বলতে এক ধরনের বিশৃঙ্খলা তো বলাই যায়, তাই না? যাদের পাওয়ার কথা তারা না পেয়ে অন্য কেউ পাচ্ছে, এই যে বিষয়গুলা, এগুলো নিয়ে বলা যদি ঠিক না, তারপরও বিষয়টা আপনাকে বুঝতে হবে। জি ভাইয়া। সেম বিষয়গুলাই, মানে আমাদের এই প্রেক্ষাপটটা, অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে, বর্তমান বাংলাদেশের যা সিচুয়েশন, একদম একেবারেই সেম। আচ্ছা, chaotic সিস্টেম বলতে বিশৃঙ্খলা তো হবেই, পরিবর্তন হলে তো বিশৃঙ্খলা হবেই, বিশৃঙ্খলার মাধ্যমে কি পরিবর্তন আসবে, বিশৃঙ্খলার পরে কি একটা পরিবর্তন আসবে, এই বিষয়গুলো পরিবর্তন হয়েছে, বিশৃঙ্খলা তো থাকবেই। যে কোনো এখন পলিটিক্যাল সিচুয়েশনে বিশৃঙ্খলা থাকবে, আগে যেরকমটা ছিল তার থেকে নতুন যখন সরকার আসবে বিশৃঙ্খলা হবেই, অস্বাভাবিক কিছু না। মানে এই বিষয়গুলা অলওয়েজ পরিবর্তন হলেই বিশৃঙ্খলা হবে এবং কিছু পরিবর্তন আসবে, সেই বিষয়টাই এখানে। আচ্ছা, তারপরে আমরা দেখি, বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। Historical condition of restoration is, you will see the restoration period was marked an advance in the colonization and overseas trade, Dutch war, the Great Plague, and the Great Fire London, by the birth of Whig and Tory parties, and by the Popist plot and the manifestation of Catholicism। অর্থাৎ এই যে পরিবর্তন, হিস্টোরিক্যাল কন্ডিশন, যেগুলো হিস্টোরিক্যাল কন্ডিশন ছিল, তার মধ্যে থেকে কলোনাইজেশন, ওভারসিজ ট্রেড, অর্থাৎ কলোনাইজেশন বুঝি আমরা উপনিবেশে, উপনিবেশবাদ, অর্থাৎ এই সময় উপনিবেশবাদ ছিল এবং এখান থেকে এই উপনিবেশে একটা ব্যবসায় পরিণত হয়েছিল, ব্যবসা বাণিজ্য প্রচুর লাভবান হতো এখান থেকে। তার মধ্যে থেকে ডাচ ওয়ার হয়েছিল, তারপর থেকে গ্রেট প্লেগ, ইংল্যান্ডে এমন প্লেগ হয়েছিল যে 1/3 মানুষ মারা যায়। তারপরে হচ্ছে ইংল্যান্ডে বিশাল ধরনের আগুন লেগে যায়, দ্য গ্রেট ফায়ার লন্ডন 1666 সালে, 1665 সালে গ্রেট প্লেগ, বাই দ্য বার্থ অফ হুইগ এন্ড টরিস পার্টিস এন্ড দ্য পপিস প্লট। পপিস প্লট নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এটা নিয়ে আলোচনা করবো না এখন। নর্মালি এমনি জানেন পপিস প্লট মাথায় রাখবেন, পপিস প্লট নামে একটা কথা শুনছি, পরবর্তীতে আপনারা একটা আলোচনা পাবেন, পরবর্তীতে আপনারা যখন থার্ড ইয়ার উঠবেন তখন পপিস প্লট নিয়ে আলোচনা হবে। and other manifestation of anti-Catholicism, অর্থাৎ ক্যাথলিকদের বিরোধিতা, পপিস প্লট, এই হুইগ পার্টি টরি পার্টির মধ্যে দ্বন্দ্ব থাকবে, তাদের জন্ম,
এই পার্টি হলো, পার্টিটা দুই দিকে দুই রকম, কিরকম, যে একজনকে রাজাকে সাপোর্ট করতেছে আর একজন কি এন্টি রয়্যালিস্ট, রাজাকে সাপোর্ট করতেছে না, একজন ক্যাথলিককে সাপোর্ট করতেছে আর একজন প্রোটেস্ট্যান্টদের সাপোর্ট করতেছে। এই যে বিষয়গুলা, ইন লিটারেচার পারহাপস দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট অফ রেস্টোরেশন ওয়াজ দ্য থিয়েটার্স হুইচ হ্যাজ বিন ক্লোজ সিন্স 1642। অর্থাৎ যেটা সব থেকে বড় যে ঘটনাটা সেটা হচ্ছে কত সালে, থিয়েটার বন্ধ ছিল 1642 সালে, বন্ধ করে দেওয়া হয়েছিল। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল, মানে মূল যে বিষয়টা এখানে লন্ডন গ্রেট ফায়ার, গ্রেট প্লেগ, ডাচ ওয়ার, এই বিষয়গুলো মাথায় যদি তুলে ধরতে পারেন না, এই বিষয়গুলো যদি তুলে ধরতে পারেন না, হিস্টোরিক্যাল যে কন্ডিশন গুলো। আচ্ছা, তো এই ছিল আমাদের ওভারঅল যে প্রশ্নটা রয়েছে, যে হোয়াট ইজ রেস্টোরেশন, সোশ্যাল, হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন গুলা এভাবে যদি আলোচনা করে দিতে পারেন। খুব কঠিন লাগেছে কি প্রশ্নের উত্তরটা? না ভাইয়া, খুব আমার মনে ভালোভাবে হয় খুব বুঝতে পেরেছি। না সহজ, ভাইয়া, বিষয়গুলো খুব সহজ ভাবে তুলে ধরা হয়েছে এবং খুব সহজই বিষয়গুলো। ওকে, তাহলে এই প্রশ্নটা আমাদের শেষ হয়ে গেল। তারপরে কি প্রশ্ন আছে আমাদের? কমিটি অফ ম্যানার্স, তার আগে কি আছে? গোল্ডেন এজ। আচ্ছা, এই কমেডি অফ ম্যানার্স জিনিসটা কি? কমেডি অফ ম্যানার্স মানে কি বলেন তো? কমেডি অফ ম্যানার্স কি বলতে পারবে? কেউ নাই এমন যে বলতে পারবে না? কেউ কথা বলতেছেন না কেন? এটা কি কোনো হাস্যরসাত্মক কোনো কিছু এমনটা বুঝাইতেছে ভাইয়া? আপনারা কমেডি অফ ম্যানার্স পড়েন নাই? এর আগে পড়ানো হয়নি আপনাদের? ভুলে গেছি। কমেডি অফ ম্যানার্স ওই যে ধরেন উঁচু শ্রেণীর যারা ব্যক্তি রয়েছে, ধনী শ্রেণীর যারা ব্যক্তি রয়েছে, তাদের যে ভুলগুলা, তাদের যে ভ্রান্তিগুলা রয়েছে, এগুলোকে উপহাসের মাধ্যমে তুলে ধরা হয়, স্যাটারিক, মানে ব্যঙ্গ মনে করে তুলে পড়ছে ধরা হয়। ভাইয়া। মনে পড়ছে? জি ভাইয়া। ওটাই হচ্ছে কমেডি অফ ম্যানার্স। তো সেটাই বলছে যে রাইট অ্যান এসে অন রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। রেস্টোরেশন সময়ে কারা কারা ছিল, তারা যারা যারা লিখতো, এখানে জর্জ লিথেরজি, উইলিয়াম উইচারলি যে ব্যক্তিরা রয়েছে তাদের সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে হবে এবং কমেডি অফ ম্যানার্স জিনিসটা কি সেটা তুলে ধরতে হবে। আচ্ছা দেখি, a comedy which portrays the ridiculous behavior pattern of the individual of an aristocratic society। কি বলছে এখানে? aristocratic society, অর্থাৎ কমেডি হুইচ পোর্ট্রেস, যেটা মূলত কি একটা কমেডি যেটা মূলত কি করে, পোর্ট্রেস, চিহ্নিত করে বা চিত্রিত করে দ্য রিডিকুলাস বিহেভিয়ার প্যাটার্ন অফ দ্য ইন্ডিভিজুয়াল এককভাবে, কাদের? অফ এন অ্যারিস্টোক্রেটিক সোসাইটি। অ্যারিস্টোক্রেটিক বলতে ধনী শ্রেণী, রিচ পিপল যারা রয়েছে, তাদের তাদের এককভাবে তাদের যে ব্যবহার রয়েছে, তাদের যে ব্যবহার রয়েছে, তাদের যে আচার রয়েছে, তাদের বিষয়গুলাকে কি করে, রিডিকুলাস বিহেভিয়ার প্যাটার্ন, অর্থাৎ তাদের হাস্যকর আচরণের যে বিষয়গুলো রয়েছে, প্যাটার্নটা রয়েছে, ধারাটা রয়েছে, সেটাকে কি করে, চিত্রিত করে। অর্থাৎ ধনী সমাজের মানুষদের চিন্তা ভাবনা কেমন, তাদের ভাইসেস এবং ফলিস, তাদের মূর্খতামি, তারা মূর্খতামি যে কাজগুলো করে, তারা মানুষকে কিভাবে ট্রিট করে, গরিবদেরকে কিভাবে ট্রিট করে, তারা বিয়েটাকে কিভাবে ট্রিট করে, এই যে বিষয়গুলো রয়েছে, ওভারঅল যে বিষয়গুলো রয়েছে, তাদের আচার আচরণকে, তাদের ভুলগুলা হাস্যরসাত্মক ভাবে আপনার সামনে তুলে ধরার যে প্রক্রিয়াটা রয়েছে, সেটা হচ্ছে
কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্সে গরিবদের কখনো নিয়ে উপহাস করবে না, এখানে ধনী শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদের কাজকর্মগুলোকে নিয়েই উপহাস করা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। তাদের যে চক্রান্ত রয়েছে, তাদের যে একজনের প্রতি আরেকজনের অবিশ্বস্ততা রয়েছে, তাদের যে ইমোরালিটি রয়েছে অর্থাৎ অনৈতিকতা রয়েছে, তাদের যে ঈর্ষা রয়েছে, তাদের যে কৃপণতা রয়েছে, এই বিষয়গুলা দেখেন। ইট ট্র্যাডিশনালি ফোকাসেস অন দা ইনফাইডেলিটি। ইনফাইডেলিটি বলতে আসলে যেটাকে বোঝায় যে এটা আসলে ঐতিহ্যগতভাবে একটা কৃত্রিম সমাজের অবিশ্বস্ততা, ইন্ট্রিগ, চক্রান্ত, ইমোরালিটি, অনৈতিকতা, জেলাসি, ঈর্ষা, কোয়ারনেস, কৃপণতা অফ এন আর্টিফিশিয়াল সোসাইটি অর্থাৎ ইত্যাদির উপর এই যে বিষয়গুলো রয়েছে, যেটা কথা বললাম যে এগুলো কাদের? ধনী শ্রেণীর মানুষদের। তাদের যে অবিশ্বস্ততা রয়েছে, ইন্ট্রিগ, চক্রান্ত রয়েছে, অনৈতিকতা রয়েছে, তাদের যে জেলাসি রয়েছে, ঈর্ষা রয়েছে, তাদের যে কোয়ারনেস রয়েছে, এই যে বিষয়গুলো রয়েছে, কৃপণতা রয়েছে, এই বিষয়গুলো মূলত তুলে ধরা হয় এই কমেডি অফ ম্যানার্সে। মাথায় থাকবে, ভুলে যাবেন আরো কেউ? না ভাইয়া আর বলবো না। ভোলা যাবে না, এটা লাগবে আপনাদের। পরবর্তীতে আরো আছে আমাদের কমেডি অফ ম্যানার্স। কেন আপনাদের সেকেন্ড ইয়ারের আচ্ছা কমেডি অফ ইন্ট্রিগ ছিল না, থার্ড ইয়ারে আছে। আচ্ছা, তারপরে দেখি রেস্টোরেশন কমেডি, এ কাইন্ড অফ কমেডি রিটেন ইন দ্য রেস্টোরেশন পিরিয়ড। অর্থাৎ তাহলে রেস্টোরেশন কমেডি রেস্টোরেশন কমেডি কাইন্ড অফ কমেডি রিটেন ইন রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ডে যে সব কমেডি লেখা হয়েছে সেগুলোকে রেস্টোরেশন পিরিয়ড কমেডি বলবে অবশ্যই। ইট ইজ আইডেন্টিক্যাল টু দ্য কমেডি অফ ম্যানার্স as it also ridicules the manner, conventions, faithlessness and intrigues of the member of the upper class society and restoration period of England। অর্থাৎ ইংল্যান্ডের যে উঁচু শ্রেণীর মানুষ রয়েছে, অর্থাৎ রেস্টোরেশন পিরিয়ডে ইংল্যান্ডের উঁচু শ্রেণীর সমাজের সদস্য যারা মানুষ রয়েছে, মেম্বাররা ছিল, তাদের আচার ব্যবহার, তাদের রীতিনীতি, তাদের বিশ্বাসহীনতা এবং তাদের ষড়যন্ত্রকে উপহাস করে। তাদের যে ষড়যন্ত্র রয়েছে অর্থাৎ এই যে রয়েছে ম্যানার্স, তাদের আচার আচরণ রয়েছে, কনভেনশন, রীতিনীতি রয়েছে, ফেইথলেসনেস, তাদের যে কি বলেন বিশ্বাসহীনতা, একজনের প্রতি আরেকজনের বিশ্বাসহীনতা, এই চক্রান্তগুলো রয়েছে, এগুলাকে নিয়ে মূলত রেস্টোরেশন পিরিয়ডে আপার ক্লাস সোসাইটির যে মানুষদের এই বিষয়গুলাই নিয়ে আলোচনা করা হয় এই আমাদের রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সে। কারা মূলত এই আলোচনাগুলো করতো? উইচার্লি, ইথারজি, কনগ্রিভ, ভ্যান ব্রুক এন্ড ফারকুহার আর দ্য 5 ফেমাস রাইটার অফ দ্য রেস্টোরেশন কমেডি। এই রেস্টোরেশন কমেডির এই 5 জন ব্যক্তি কমেডি অফ ম্যানার্স অর্থাৎ সমাজের উঁচু শ্রেণীর মানুষদের নিয়ে এই তাদের যে কাজকর্মগুলো রয়েছে, তাদের যে চক্রান্তগুলো রয়েছে, তাদের যে জেলাসি রয়েছে, তাদের যে ইমোরালিটি রয়েছে, তাদের যে ইনফাইডেলিটি রয়েছে, তাদের যে কোয়ারনেস রয়েছে, এই বিষয়গুলো তারা তাদের কমেডি অফ ম্যানার্স এর মধ্যে তুলে ধরে। আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এই ব্যক্তিগুলা যে রয়েছে এদের সম্পর্কে বলা আছে। আচ্ছা, কি কি আছে? জর্জ এথেরেস হ্যাজ লেফট 3 কমেডিস, 3টা কমেডিস তার ছিল বা রেখে গেছিল তিনি। দ্য মোস্ট প্রমিনেন্ট অফ দেম, তাদের মধ্যে একটা দ্য ম্যান অফ মোর্ট, এটা হচ্ছে তাদের মধ্যে একটা। ইট ডিলস উইথ, এটা কি নিয়ে কাজ করছিল বা এটা কি নিয়ে সম্পর্কিত? ইট ডিলস উইথ আ পার্টিকুলার টাইপ অফ পিপল হু সিমস টু লিভ দ্য সারফেস অফ লাইফ। অর্থাৎ এখানে মূলত এটা হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের লোকদের সাথে বা মানুষদের সাথে কি করে বিষয় নিয়ে আলোচনা করে, যা তারা মনে হয় জীবনের সারফেসে বাস করে, জীবনের পৃষ্ঠে বাস করে। Thresh was concerned with the moral and not with manners। অর্থাৎ এই ব্যক্তি, এই রাইটার আমাদের নৈতিকতার সাথে উদ্বিগ্ন ছিল কিন্তু তার আচরণের সাথে ছিল না। মোরাল, নৈতিকতার সাথে উদ্বিগ্ন ছিল কিন্তু আচরণের সাথে ছিল না। এটা হলো জর্জ থ্রেশ এনার সম্পর্কে। উইলিয়াম উইচার্লি কি বলছে? মোল্ড দ্য কমেডি অফ ইন্ট্রিগিউ এন্ড কমেডি অফ ম্যানার্স ইনটু দ্য রিফ্রেশিং অরিজিনাল টাইপ। অর্থাৎ এই উইলিয়াম উইচার্লি রয়েছে, ইনি মোল্ডস বলতে আসলে যুক্ত করা বা যোগ করা, দ্য কমেডি অফ ইন্ট্রিগিউ অর্থাৎ চক্রান্ত এন্ড কমেডি অফ ম্যানার্স, চক্রান্ত এবং কমেডি অফ আচার আচরণ ইনটু রিফ্রেশিং অরিজিনাল টাইপ। অর্থাৎ তিনি কি করেন এখানে
এই যে কৌতুক রয়েছে, আমাদের কমেডি রয়েছে, কৌতুক যেটাকে বলতেছি আমরা, দুইটা বিষয়কে একই সাথে যোগ করেন। কমেডি অভিনয় চক্রান্তের যে বিষয়গুলো রয়েছে তিনি তার কমেডিতে যোগ করেন। হি ইমপ্রেসেস দ্য রিডার্স বাই ল্যাঙ্গুয়েজ এন্ড ব্রাইট ক্যারেক্টারাইজেশন। তিনি এমন এমন যারা রিডার রয়েছে তাদেরকে কি করেন, তার যে ক্যারেক্টারাইজেশন অর্থাৎ চরিত্রায়ন, অর্থাৎ কমেডির মধ্যে চরিত্র লাগবে, ড্রামার মধ্যে চরিত্র লাগে না, ঠিক ড্রামারই তো একটা পার্ট কমেডি। তো তার যে চরিত্রায়ন, এই চরিত্রায়নের ফলে বা ক্যারেক্টারাইজেশন, এমন উজ্জ্বল ক্যারেক্টারাইজেশন তুলে ধরেন যেটা আসলে, এবং তিনি যে ভাষা ব্যবহার করেন সেটা আসলে রিডার যারা রয়েছে, যারা পাঠ করে তাদেরকে ইমপ্রেস করে দেয়। ইমপ্রেস বলতে কি বুঝি আসলে আমরা, মুগ্ধ করে দেয়। হি অলসো ডিসপ্লেস আ স্যাটারিক্যাল পাওয়ার লাইক বেন জনসন। বেন জনসন ছিল তার মতো, তার স্যাটায়ার বলতে আসলে কি বুঝি আমরা, ওই যে সমাজের ভাইসেস এবং ফলিসেস নিয়ে আলোচনা করে, সমাজের মূর্খতামি, সমাজের দোষ ত্রুটিগুলা নিয়ে আলোচনা করা, উপহাসের মাধ্যমে তুলে ধরা, সেটাই হচ্ছে স্যাটায়ার। তো হি অলসো ডিসপ্লেস আ স্যাটারিক্যাল পাওয়ার লাইক বেন জনসন। বেন জনসনের মতো তার এই বিদ্রুপাত্মক ভাবে তুলে ধরার ক্ষমতাটা বা আলোকপাত করার ক্ষমতাটা বা ডিসপ্লে করার ক্ষমতাটা খুব ভালো ছিল। হিজ মেজর প্লেস আর কি ছিল, দ্য কান্ট্রি ওয়াইফ, দ্য প্লেন ডিলার, লাভ ইন আ উড, এগুলো তার ফেমাস কি ছিল, নাটক ছিল, প্লে ছিল। আচ্ছা, জন ভ্যানড্রু কি অলসো কেপ্ট অ্যালাইভ দ্য স্পিরিট অফ রেসপিরেশন কমেডি অফ ম্যানার্স। তিনিও আসলে কি করেন, এই যে কমেডি অফ ম্যানার্স এর চেতনাকে বাঁচিয়ে রেখেছিলেন। হি রোট 3 কমেডিস, 3টা কমেডিস লিখেছিলেন। রিলিক, দ্য প্রোভোকড ওয়াইফ, প্রশ্ন আসে বিভিন্ন বিশেষ পরীক্ষা, দ্য প্রোভোকড ওয়াইফ এন্ড দ্য কনফেডারেসি, এই 3টা তার হচ্ছে কমেডিস। হিজ প্লেস আর নট ভেরি এলিগেন্ট বাট দে আর ফুল অফ এনার্জি এন্ড জেনিয়াল হিউমার। অর্থাৎ তার যে কমেডিগুলো রয়েছে, এই 3টা কমেডি খুব মার্জিত, খুব যে ভালো তা নয়, তবে সেগুলা হিউমারের মধ্যে পরিপূর্ণ ছিল, রসবোধ এবং এনার্জি, একটা অন্যরকম পাওয়ার ছিল, ক্ষমতা ছিল বা শক্তি ছিল, মানে হাস্যরসাত্মকে পরিপূর্ণ ছিল হিউমারের মধ্যে। হিউমার ইন কনস্ট্রাকশন, characterization and dialogue, his plays are admirable and he has a sheer genius for the farcical situation. অর্থাৎ তিনি এখানে বলছেন যে তার যে ক্যারেক্টারাইজেশন রয়েছে, তার যে ডায়লগ রয়েছে, এগুলো আসলে এমন সুন্দরভাবে গঠনমূলক ভাবে তিনি তুলে ধরেছেন যেগুলো আসলে কি, হিজ প্লেজ আর অ্যাডমায়ারেবল, এগুলো কি প্রশংসাযোগ্য। and he has a sheer genius for farcical situation, এবং তার নাটকগুলো প্রশংসনীয় ছিল এবং প্রহসনমূলক ছিল, যা তার এই যে পরিস্থিতিটা রয়েছে, সিচুয়েশনটা রয়েছে, এটার একটা নিছক প্রতিভা রয়েছে, তার এই জিনিসগুলো তুলে ধরার একটা ক্ষমতা ছিল, প্রতিভা ছিল তার, জিনিয়াস ফর ফার্সিক্যাল সিচুয়েশন, নিছক অবস্থাটাকে তুলে ধরার, এমন ভাবে তুলে ধরতো সমাজের ব্যবস্থাটাকে বা সমাজের মানুষের আচার আচরণটাকে, সমাজে বলতে ধনী শ্রেণীর মানুষের আচার আচরণটাকে, যাতে করে এটা প্রশংসাযোগ্য ছিল, আর এমন বাক্য ব্যবহার করতো বা এমন চরিত্রায়ন করতো বা ক্যারেক্টার দিত যেগুলা প্রশংসাযোগ্য ছিল। বোঝা গেছে? জি ভাইয়া। ফারকুয়ার, জর্জ ফারকুয়ার বেস্ট ওয়ার্ক ইন কন্টেন্ট ইন দ্য লাস্ট 2 প্লেস। তার যে শেষের 2টা প্লে ছিল সেটা হচ্ছে কি সেরা, তার বেস্ট ওয়ার্ক সেরা ছিল। দ্য রিক্রুটিং অফিসার এন্ড দ্য বিউক্স স্ট্র্যাটেজম, এই 2টা ছিল তার কি লাস্ট 2 প্লেস, 2টা নাটক ছিল। Especially the last play of is unflagging in its humor, and there is an open air atmosphere about his work. অর্থাৎ তার মূলত শেষের যেটা ছিল, অর্থাৎ কোনটা, বিউক্স স্ট্র্যাটেজম কই গেল, আচ্ছা এই পেজ, বিউক্স স্ট্র্যাটেজম, স্পেশালি এই যে দ্য বিউক্স স্ট্র্যাটেজম last place unflagging in its humor, and there is an open air atmosphere about his work. অর্থাৎ এই যে তার শেষ যে নাটকটি ছিল হাস্যরসে অপ্রতিরোধ্য এবং তার কাজ সম্পর্কে একটি খোলামেলা পরিবেশ রয়েছে। অর্থাৎ তিনি খোলামেলা ভাবে সমাজের মূল যে বিষয়গুলো রয়েছে, সমাজের
যে চিত্রটি রয়েছে সেটা তার নাটকের মধ্যে তিনি সুন্দরভাবে তুলে ধরেন। এটা ছিল জর্জ ফারকুয়ার। এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি লাস্ট ওয়ান, উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভ উইলিয়াম কনগ্রিভ ইজ দ্য ফাইনেস্ট প্লেরাইট অফ দ্য কমেডি অফ ম্যানার্স। তো উইলিয়াম কনগ্রিভ হলেন কমেডি অফ ম্যানার্স এর সেরা একজন নাট্যকার, ফাইনেস্ট, সেরা। His 4 great plays, তার 4টা গ্রেট প্লেস হলো দ্য ওল্ড ব্যাচেলর, দ্য ডাবল ডিলার, লাভ ফর লাভ এন্ড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আপনারা থার্ড ইয়ারে পাবেন। আপনারা সেকেন্ড ইয়ারে উঠে যখন থার্ড ইয়ারে উঠবেন তখন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড রয়েছে। এই 4টা। In the way of the world, Congreve deals with the serious theme of physical relationship through a variety of character and situation. অর্থাৎ এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে এমন এমন বিষয়গুলো রয়েছে যে আসলে মানুষের যে বিভিন্ন তার যে ক্যারেক্টার গুলো রয়েছে এবং শারীরিক সম্পর্কের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়টাকে নিয়ে মূলত কাজ করে, বা এই গুরুতর যে বিষয়গুলো রয়েছে, the serious theme of physical relationship through a variety of character and situation. ফিজিক্যাল রিলেশনশিপের যে বিষয়গুলো রয়েছে সেগুলা তার ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে তিনি তুলে ধরেছেন। He shows affections and conspiracies and hypocrisies of his age. অর্থাৎ তিনি তার সময়টা যে ছিল, অর্থাৎ ওই সময়ে রেস্টোরেশন পিরিয়ডে তার প্রভাবটা এবং ষড়যন্ত্র এবং কপটতা যে মানুষের মধ্যে ছিল সেই বিষয়গুলা তার ওই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে দেখান। এই বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। जी भैया। তাহলে এই যে তারা যে প্লেগুলা লিখছে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এবং থিমগুলা কি বুঝাইছে, তিনি কোন বিষয়গুলো তুলে ধরছেন তার নাটকগুলোতে, সেগুলো তুলে ধরতে হবে। তাহলেই একটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। বুঝতে পারছেন? জি। তাহলে 10 নম্বর প্রশ্ন আমাদের বুঝতে সমস্যা হয়েছে কারো? না ভাইয়া। ना। এরপরে কি প্রশ্ন আছে? দ্য গোল্ডেন এজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোল্ডেন এজ প্রশ্ন চলে আসতে পারে আপনাদের এবার। হুইচ এজ ইজ কল্ড দ্য গোল্ডেন এজ ইজ অফ দ্য ইংলিশ লিটারেচার। এই এলিজাবেথেন এজটাকেই গোল্ডেন এজ বলা হয়। তারপর আরেকটা প্রশ্ন রয়েছে কি, ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসা অন ইংলিশ লিটারেচার। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দুইটার মধ্যে একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। এলিজাবেথ থেকে 2টা প্রশ্ন আসবে আপনাদের। যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। খুব ভালোভাবে পড়তে হবে। ভাইয়া কোন দুইটা? যে 5টা প্রশ্ন আছে, 4টা না 5টা প্রশ্ন আছে, 4টা 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? আপাতত আজকে এই 2টা প্রশ্নই পড়লাম, আর নেক্সট ডেতে আসলে আগামী ক্লাসে আসলে এলিজাবেথেন পিরিয়ড বা রেনেসা পিরিয়ডের বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো পড়বো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, তো এই 2টা প্রশ্ন একদম সবাই ক্লিয়ার করে ফেলবেন, পরীক্ষার জন্য একদম ফুল প্রিপেয়ার্ড হবেন। ওকে, তাহলে আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের ক্লাস। ওকে, ভালো থাকবেন সবাই। জি, ভূতু লিখছে ভাইয়া অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর ক্লাস নেবেন প্লিজ। জি, সব ক্লাস হবে ভাইয়া। পলিটিক্যাল কন্ডিশনটা বুঝিয়ে দিছি ভাইয়া, আরেকবার কোনটা যে আরেকবার। ওকে ভাইয়া, না পুরা আজকে এখানে শেষ হচ্ছে তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।